মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। প্যারেল নয় আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি, দাবি আদায়ে আবারও ঘরোয়া অনশন। সরকার বলছে প্যারোলে মুক্তির বিষয়ে রাজনীতি করছে দলটি। ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি, চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। আত্মসমর্পণ করতে যাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য, স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। এবং কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন জেলা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, একদিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে এক পুলিশ সদস্য সহ 10 জন আহত হন। এর আগে সকালে 16 শহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করেন আন্দোলনকারীরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগ অবস্থান নেয়। এ সময় মামলা প্রত্যাহার সহ 6 নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য ও ছাত্রলীগের 5 নেতাকর্মী আহত হন। চলাফেরার সমস্যা, আমরা একটু মেন্টালি একটু ডিপ্রেস থাকি, আতঙ্কে থাকি, প্রচন্ড আতঙ্কে থাকি। বিশাল একটা মামলা, তো সেই নিরপরাধীদেরকে আমরা ছাড়ানোর জন্য আমরা মূলত আন্দোলন করছিলাম। বাহিরে যতদিন না মুক্তি হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এর আগে নগরীর বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সবগুলো শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ট্রেনের হুইস পাইপ কেটে চালককে নামিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আমাদের কর্মচারীদের নিরাপত্তার কারণে পরবর্তী ট্রেনগুলো চালানো হয় নাই। এই পাশাপাশি 2টা শাটেলেরই যে ভ্যাকুয়াম পাইপ, হুইস পাইপ বলে, এটার প্রথম শাটেলেরও 4টা দিয়ে পাইপ বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের মামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 5টা হল রেড দেওয়ার সময় আলাউল হলের পিছন থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় 2টা একনলাবন্দি পুলিশ উদ্ধার করে এবং সেখানে কিছু বন্দুক ও গুলিও উদ্ধার করা হয়। এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় একটা মামলা হয়েছে, পুলিশ বাদী হয়ে সে উদ্ধার মামলাটা করেছে। এই মামলার সাথে ছাত্রদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেটার কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটা দেখছি, আমাদের সম্মত প্রক্টর সাহেবের নেতৃত্বে প্রক্টর বডি সেই বিষয়গুলো সম্পর্কে অসম্ভব তারা চেষ্টা করছেন কিভাবে কোন সহজ প্রক্রিয়ায় বা কোন প্রক্রিয়া তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারি। মালিকানাবিহীন বা পরিত্যক্ত অবস্থায় কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং একটি কক্ষে 6 জন স্টুডেন্ট সহ অনেক বড় বড় রামদাস, ছোরা বা দেশীয় অস্ত্র আমরা যেটাকে বলি, এটা উদ্ধার করা হয়। তো যেহেতু ইউনিভার্সিটি প্রশাসন এবং পুলিশ, স্থানীয় পুলিশ যৌথভাবে এটা করেছে, রেইডটা করেছে, তাই নিয়ম অনুযায়ী পুলিশ যা বাদী হয়েছে। 1 সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জের ধরে 4 দফা দাবিতে কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সকালের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শফিক, আপনাকে যেটি বলতে পারি, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একেবারে শান্ত বলা যায়। এখানে বেশ গুটি কয়েক পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং পিছনে 2টি এপিসি ভ্যান এবং একটি জল কামান রয়েছেন এবং যে আন্দোলনরত শিক্ষার্থীরা যে যার মতো করে বিভিন্ন যে হলগুলো রয়েছে এবং তাদের যেগুলো শহর থেকে তারা চলে গেছেন। এখানে একটি বিষয় নিয়ে একটু
ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি হচ্ছে মামলা নিয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন পুলিশ দুটি মামলা করেছেন। একটি মামলা করা হয়েছে দেশীয় অস্ত্র আইনে আর একটি আগ্নেয়াস্ত্র অস্ত্র আইনে। এবং দেশীয় মামলায় যে অস্ত্র আইনে যে মামলা করা হয়েছে সেই মামলায় 6 জনকে আটক দেখানো হয়েছে। যদিও এখানে বিশ্ববিদ্যালয়ে যে যারা আন্দোলন করছে তারা এখানে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা করা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই বিষয়টি করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এখানে যে কেউ কোনো পক্ষ যদি এখানে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বিশ্ববিদ্যালয় পরিবেশ নষ্ট করতে চায়, কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন। এবং কিছু আগে এখন ছাত্রলীগের এক নেতার সাথে কথা বলে, সহসভাপতি ছাত্রলীগের আরাফাতের সাথে কথা বলেন, তিনি বলছেন তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, তবে তারা বিকেলে একটি মিটিং বসবে, সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হবে কালকে তারা এই আন্দোলনে আবার গতি আনবে কিনা সেই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি বলছেন যে তাদের উপর যে হামলা করা হয়েছে বর্বরচিত হামলা বলে তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন তাদের 20 থেকে 25 জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে তারা পুলিশ বলছেন পুলিশ সদস্য 5 জন আহত হয়েছে বিভিন্ন কারণে এবং যে 3 থেকে 4 জন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছে এবং কাউকে আটক করা হয়নি, পুলিশ সেটা বলছেন। পুলিশ যেটা বলছেন তারা প্রথমে তাদেরকে থামানোর চেষ্টা করেছিলেন এবং তারা পুলিশ অবাধ্য হওয়ার কারণে পুলিশ তাদের উপর এই জলকামান বা যে লাঠিচার্জ করেছিলেন বলে পরিস্থিতি শান্ত রাখার জন্য এই বিষয়টি করেছিলেন বা তারা দাবি করেছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে এবং যারা আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের সেই আন্দোলন এখন অব্যাহত, তবে বিকেলের দিকে তারা একটি সিদ্ধান্ত আসতে পারে বলে তারা জানিয়েছেন। এবং ভিসি একটি কথা বলেছেন, আগামীতে যে এখানে একটা চাকসু নির্বাচন হবে, চাকসু নির্বাচনকে কেন্দ্র করে হয়তো কোনো গোষ্ঠী এখানে বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করতে চাচ্ছে কিনা সেই বিষয়টিও তিনি মাথা রাখার জন্য বলছেন এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তির আওতায় যারা দোষী তাদের শাস্তির আওতায় আনার কথা বলেছেন। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। অপলা। অস্ত্র মামলার 6 আসামির মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। প্যারোলে নয়, আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচিতে কথা বলেন দলটির নেতারা। সকালে শুরু হওয়া এই কর্মসূচি চলে বিকেল 5টা পর্যন্ত। সকাল থেকে মিলনায়তনের বাইরে অনশনের জন্য দলের নেতাকর্মীরা অবস্থান নেন, কিন্তু লিখিত অনুমতি না থাকায় কর্তৃপক্ষের আপত্তির মুখে মিলনায়তনের ভেতরে কর্মসূচি শুরু করেন তারা। এতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের নেতারা। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও যোগ দেন। বক্তব্যে নেতারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এর আগে গত 23 মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করে বিএনপি। নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার, কারণ যে মামলায় মিথ্যা মামলায় তাকে জোর করে সাজা দেওয়া হয়েছে সেই মামলায় অন্যান্য ব্যক্তিরা তারা সবাই কিন্তু জামিনে রয়েছেন। এই দেশকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে দেশ ও নেত্রীকে বাইরে নিয়ে এসে তার নেতৃত্বে আজকে এখানে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে নিয়ে আসতে হবে। এদিকে কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তার আইনজীবীরা বলছেন প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি হবে। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে প্যারোলের কথা ভাবছে সরকার, কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার যে কটি মামলা হয়েছে তার মধ্যে কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলাটি অন্যতম। এ মামলায় হাইকোর্টের জামিন রোববার বহাল রেখেছেন আপিল বিভাগ। এরপর তার আইনজীবীরা বলছেন প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হবেন বেগম জিয়া। ইতিমধ্যে আবার নতুন করে কোনো মামলা না দেওয়া হয়, ওই 2টি মামলায় জামিন পেলে ম্যাডাম জেল থেকে বের হতে পারবে। চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া, তারপর যদি সরকার প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শর্ত আরোপ করে তারে মুক্তি দেবেন, সেটা কতটা ম্যাডাম মেনে নেবেন সেটা নির্ভর। অ্যাটর্নি জেনারেল বলছেন মানবিক দিক বিবেচনায় নিয়ে বেগম জিয়ার প্যারোলের কথা বলেছে সরকার, কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। এটা খুবই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেছেন এবং এটাকে নিয়ে রাজনীতি করার
কোনো অবকাশ নেই। রিসেন্টলি উনি হাসপাতালে গেছেন, এই সমস্ত দেখেই সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, মুক্তি পেতে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এবং মানহানির এক মামলায় জামিন নিতে হবে তাকে। 2015 সালে বিএনপি জামায়াতের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে দেয়া আগুনে 8 জন নিহত হয়। এ ঘটনায় বেগম জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি জামায়াতের 56 জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজপথে আন্দোলন করে নয়, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মানবিকভাবে বিবেচনায় নেবে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি। আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম, যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত যুব সম্মেলন 2019-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন তাহলেই কিন্তু প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই। আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একই দিন দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া, তাকে মুক্ত করা ছাড়া দ্বিতীয় আরেকটি অপশন আছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। বেগম খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং এর সমাধানে বিএনপিকে আইনি পথে হাঁটার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। চিঠি দেওয়া হবে। বিলাত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বরগুনায় ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তদন্তের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিট। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বার্থান্বেষী কোনো মহল খারাপ কাজে লাগাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই শঙ্কার কথা জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারে ফিরতে না পারায় হতাশায় ভুগছে রোহিঙ্গারা। তাদের হতাশার সুযোগে খারাপ কাজে লাগাতে পারে কোনো গোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। টানা 3য় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্কফিল্ড বলেন, এটা নিঃসন্দেহে বড় বিজয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। দেশের আর্থসামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 15 জেলা নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের অনেকের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের এসব কারণ জানা গেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওমর ফারুক। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার 45 জন সদস্য ও 13টি আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন নাম পরিচয় গোপন রাখতে চাওয়া রাজবাড়ির এই চরমপন্থী নেতা। তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের
আত্মসমর্পণের ঘটনা থেকে তিনি ও তার রাজনৈতিক সঙ্গীরা উদ্বুদ্ধ হয়েছেন। তবে এর পেছনেও কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আদর্শের প্রতি আস্থাহীনতা এবং ব্যক্তিগত জীবনের নানা গ্লানি। যারা আত্মসমর্পণ করছে ওরা খুব ভালো আছে এবং প্রাথমিক অবস্থায় আমরা চিন্তায় ছিলাম যে এদেরকে মাইরেই ফেলায় না কি সরকার কি করে, তো দেখলাম যে না, এরা খুব ভালো অবস্থানে আছে। আমার কাছে কাল্পনিক মনে হয়, কারণ কি এই আপনি সিরাজ শিকদারের যে আইন কানুন, এর তো নিজস্ব আইন, আমি এর মধ্যে কোনো বাস্তবিক কোনো দিক পাইনি। খুলনার পূর্ব বাংলা সর্বহারা পার্টির এই সদস্যের কণ্ঠে নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আর অন্ধকার পথে নিয়ে যাওয়ার অভিযোগ। আমাদেরকে অরিজিনালি ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 10টা বছরের মতো পালাই বেড়াইছি, বাবা মা সন্তান স্ত্রী থুয়ে যে জীবন কাটাইছি আর কি, এই জীবন না হচ্ছে বড় লোকের চান্দা ধরে, ঠিক আছে, নিয়ে গরিবের দেবে এই কথা বলে, কিন্তু যে আমরা পরে দেখি যে না, অরিজিনালি লিডাররাই আছে নিয়ে চুষে খায় আর আমাদেরকে ব্যবহার করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক নামে পরিচিত এই চরমপন্থী নেতা জানালেন, আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করছেন তারা। 2008 সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে একটা পয়েন্ট ছিল, আমাদের মতো যারা আর কি তাদেরকে সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাচ্ছি। সিরাজগঞ্জ এলাকার প্রায় 100 সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করছেন 80-র দশক থেকে চরমপন্থী তৎপরতার সঙ্গে যুক্ত লাল পতাকার এই সংগঠক। আত্মসমর্পণে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে শান্তি ফিরবে, এমন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যে সময় 600 আত্মসমর্পণ করতেছি, তাহলে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1/3। যেহেতু 100% থাকেই কিছু করতে পারে নাই বা পারি নাই, ব্যাপার হলো 1/3 কী করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে, সাধারণ জীবন ফেরত দেবে, তখন তো ওই সমস্ত ব্যক্তিরা 1/3 তারা তো আমাদের কাছে মার্কিন করা, তারা কোনো কিছু করতে গেলে কি আমরা ছেড়ে দেব? মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকা সর্বহারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির 600-রও বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আতিয়া সজলকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রাফির চিকিৎসায় গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীও, দিয়েছেন সব ধরনের সহায়তার নির্দেশ। তবে শরীরের 80% বেশি পড়ে যাওয়ায় রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি, তার ইনহেলেশন বার্নও আছে। এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল বার্ন। আমরা চেষ্টা করে যাচ্ছি, সরকারের কাছ থেকে নির্দেশ আছে, যত কিছু লাগে সবকিছু আমরা করব। পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন হয়রানি মামলা করার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষের ইন্ধনে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় অধ্যক্ষের কিছু ঘনিষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ জড়িত বলেও অভিযোগ রাফির পরিবারের। প্রিন্সিপাল হুজুর আমার বোন নুসরাতকে কুপ্রস্তাব দিয়েছিল, তো এটা আমার বোন প্রত্যাখ্যান করছিল। তো ওদিন একটা সোনাগাজী থানায় মামলা হয়েছিল। মামলা হওয়ার পর ওটা আদালতে চলে গেছে। উনি আবার জামিন চাইছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে। ওটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। শিক্ষকদের একাংশ এবং প্রভাবশালী, আমাদের সোনাগাজী প্রভাবশালী কিছু লোকেরা প্রিন্সিপালকে আসলে সাপোর্ট দেওয়ার কারণে সে বিভিন্নভাবে এসব অপকর্ম করে পিছিয়ে যাচ্ছে। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আফসার হোসেন ও এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আর অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে রাফির চিকিৎসার জন্য ঘোষণা দেওয়া হয় 2 লাখ টাকা সহায়তা। এদিকে শিক্ষার্থীকে আগুনে ঝলসে ফেলার ঘটনায় রোববার বিনা নোটিশে বন্ধ রাখা হয় মাদ্রাসা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সহায়ক জনশক্তির তীব্র সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট আমলে নিলেও সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ।
দুর্নীতি বন্ধ, রেফারেল সিস্টেম কার্যকর এবং শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমেই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। জাতীয় বিশ্ব স্বাস্থ্য দিবসে ওমর ফারুকের ছবিতে দেখুন মোজাহিদ শুভর রিপোর্ট। 414 শয্যার জাতীয় হৃদরোগ হাসপাতাল, অথচ ইনডোর আউটডোর মিলে প্রতিদিন রোগীর চাপ থাকে অন্তত 2000। সম্প্রতি নার্সের সংখ্যা কিছুটা বাড়লেও স্টাফ রয়েছে 450তেই। ওয়ার্ড বয়, পিয়ন, টেকনিশিয়ান সহ সহায়ক জনশক্তির তীব্র সংকট। চিকিৎসক ও নার্সকে বাড়তি চাপে রাখায় রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। প্রয়োজনে ডাক্তারকে আমাদের দরকার হয়, তখন আমরা ডাক্তারকে পাই না, তো মাঝে মাঝে নার্স আসে। 200 থেকে 250 রোগী রেগুলারলি থাকে, আর 22 থেকে 25 জন মেয়ে থাকে। এই কারণে রোগীদের বেসিক যে সেবাটা এটা আমরা দিতে পারতেছি না। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল যারা সেবার কাজে সরাসরি জড়িত, তাদের জনসংখ্যা অ্যারাউন্ড হচ্ছে 350 থেকে 400। 60-70টা পেশেন্টের জন্য আমরা একটা ওয়ার্ড বয়, একজন আয়া, একটা ওয়ার্ড বয়ের মাধ্যমে কি টোটাল সার্ভিসটা আমরা এনশিওর করতে পারতেছি না। চিকিৎসক ও নার্স স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকায় হরহামেশায় নিয়োগ পেলেও সহায়ক জনশক্তিদের নিয়োগ হয় না তেমনভাবে। ফলে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার দায় সহজেই পড়ে চিকিৎসক ও নার্সের ঘাড়ে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের দলবাজি, চিকিৎসকদের ক্যাডার বৈষম্য সহ নানা কারণে স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। রেফারেল সিস্টেম যদি না থাকে, সবাই যদি কনসালটেন্ট দেখাতে চায়, সবাই যদি স্পেশালিস্টের কাছে যেতে চায়, এবং সেক্ষেত্রে যদি আঞ্চলিক এবং রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করে এবং পরিচিতির প্রভাব, তাহলে আসলে রোগীর সেবাকে কোনো মতেই স্ট্রিমলাইন করা যাবে না। সহায়ক জনবলের সর্বাধিক সংকট দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে দ্রুত সব ধরনের পদে নিয়োগের আশ্বাস স্বাস্থ্য বিভাগ সচিবের। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসও এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি করছি। আর ডিজিএ হেলথ অফিস এটা ওভারঅল ম্যানেজ করছে, খুব তাড়াতাড়ি নিয়োগগুলো হবে। তবে এই সহায়ক জনবলের আরও পদ সৃষ্টি করতে হবে, সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। অপ্রতুল দক্ষ চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লাগামহীন দুর্নীতি, উচ্চমূল্যে নিম্নমানের অপ্রয়োজনীয় যন্ত্র ক্রয় সহ সর্বোপরি তীব্র জনবল সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তাই স্বাস্থ্যসেবার তদারকির জন্য শক্তিশালী ও বাস্তবমুখী কর্মপদ্ধতির প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে 15,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। শিগগিরই দেশীয় নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আগামী 2 মাসের মধ্যেই আমরা প্রায় 5,000 ডাক্তার নিয়োগ দিতে সক্ষম হব, এবং তারপরে আর কিছুদিন পরে another 10,000 doctors we should be able to appoint them. আমাদের এখন 60% সেবা দিয়ে থাকে প্রাইভেট হাসপাতালগুলো। তো প্রাইভেট সেবা দেওয়া যারা দেয় তারা কিন্তু অনেক চার্জ করে। আমরা আহ্বান করব যে তাদের চার্জ জানি কমিয়ে আনে। নিরাপদ সড়ক পরিবহন বিধিমালা প্রণয়ন হলে আইন কার্যকর করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক আইনের প্রয়োগ ও জনসচেতনতা শীর্ষক গোল টেবিল বৈঠকে কথা বলেন তিনি। নিরাপদ সড়কের জন্য সবার সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। বিধিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে আমরা সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করতে সক্ষম হব। আইন থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে সাফল্য দেখিনি, কারণ আইন মেনে চলার মতো একটি সুস্থ সংস্কৃতি এবং সংশ্লিষ্ট সবার সচেতনতা ছাড়া শুধু আইন প্রণয়ন করে আমরা একটি নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারব না। দেশকে সমৃদ্ধশালী করতে ও কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে তিনি একথা বলেন। দেশের উন্নয়নে কারিগরি শিক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানান মন্ত্রী। উন্নত দেশের সঙ্গে যদি আমাদেরকে প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাহলে নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে হবে, এবং দেশকে যদি আমরা সমৃদ্ধশালী করতে চাই তাহলে কারিগরি শিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই। এবং কারিগরি শিক্ষার মাধ্যমে
যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব তা কিন্তু আর অন্য কোনো ধরনের শিক্ষা দিয়ে ঠিক সেইভাবে এত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেছেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ ধরনের দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকেই আমাদের এর জন্য দায়িত্বপ্রাপ্ত এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলিকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। রিটে আহতদের চিকিৎসার জন্য 10 লাখ টাকা দেওয়ারও আবেদন জানানো হয়েছে। শনিবার বরগুনায় তালতলী উপজেলার ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ভবনের ছাদের অংশ ধসে মানসুরা নামে 3য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। আহত হন আরও 5 জন। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও তার 3 শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 90% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানান, গতরাতে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় বিসমিল্লাহ টুইন টাওয়ারের 4র্থ তলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ফ্ল্যাটের দরজা জানলা ভেঙে প্রায় 100 ফুট দূরে ছিটকে পড়ে। এ সময় ফাতেমা বেগম ও তার 3 সন্তান সাইফ আলী, ফারিয়া আক্তার ও রাফি দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখান থেকে মনে করেন আপনার 100 ফিট দূরে গেছে গ্রিলটা, আর সবগুলো দরজাগুলো ভেঙে গেল। মনে হয় যে সিলিন্ডার গ্যাস, মনে করেন যে এটা তো গ্যাস না, এটা বোমা হয়ে গেছে একটা। সিলিন্ডারগুলো এরকম হওয়া উচিত যাতে ব্রাস্ট না হয়। নারায়ণগঞ্জ থেকে যে 4 জন রোগী আসছে প্রত্যেকেই 90%-এর বেশি বার্ন এবং তাদের সবারই অবস্থা খারাপ। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমি আগেও বলে আসছি, এখনও বলে আসছি, যে আমাদের যদি আমরা এখনই এই সমস্ত মনিটর এবং সচেতন না হই তাহলে কিন্তু এই মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে। কালবৈশাখীর তাণ্ডবে মাদারীপুরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উপড়ে গেছে গাছপালা। 17 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে সাতক্ষীরায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমবাগান। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। মাত্র আধা ঘন্টার তাণ্ডবে তছনছ হয়ে যায় মাদারীপুরের সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার শতাধিক বাড়িঘর। উপড়ে পড়ে গাছপালা। জেলার একমাত্র প্রতিবন্ধী স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান। ক্ষতিগ্রস্ত এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। কালবৈশাখীর প্রলয়ে আমাদের মাদারীপুর জেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয়, প্রশিক্ষিত প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের চালা উড়ে গেছে, অফিসের কাগজপত্র, এরপরে আপনার বই খাতা, এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ফার্নিচার আসবাবপত্র ভিজে গেছে বৃষ্টিতে। সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে 7টি উপজেলার আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক আমের গুটি পড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আম উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি ও বাগান মালিকরা। আম খুব ফলন ভালো হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির কারণে প্রায় 3 ভাগের 2 ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার আম বাগানে আম বিক্রি হওয়ার কথা ছিল প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা, এখন 50,000 টাকাও দর হচ্ছে না। সামনে বড় ধরনের কোনো ঝড় বৃষ্টি না হয় তাহলে আশা করি যে আম চাষে আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে না, এবং এখন আম যে পর্যায়ে আছে আম ভালোই আমরা উৎপাদন পাবো, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। এদিকে ঝড়ের কারণে প্রায় 15 ঘন্টা ধরে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ঝড় হওয়ার পরে বিদ্যুৎ চলে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, বিদ্যুৎ এখন পর্যন্ত দেয় নেই। একটা ঝড় আসলো সামান্য, এটা আর কিছু না, তারপর কারেন্ট পাইনি এখন পর্যন্ত। কারেন্ট ছাড়া মনে করেন আমরা কি করে নিত্যনৈমিত্তিক দিন কাটাবো? মনে করেন আজকে অফিসিয়াল কাজ, সরকারি বেসরকারি স্কুল কলেজ হাসপাতাল সবকিছুতে মোবাইলে চার্জ নাই। শনিবার রাত 9টার দিকে দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।
রাজধানীতে বিএসটিআই এর অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা পানির জার বিক্রয়ের একটি কারখানা দ্বিতীয় দফায় ভেঙে দেওয়া হয়েছে। সকালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের ইটের আড়তের মধ্য থেকে গড়ে ওঠা অনুমোদনহীন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে এর আগেও অভিযান চালিয়ে অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু রাতে চুপিসারে জারে পানি বিক্রির কার্যক্রম চালাচ্ছিল প্রতিষ্ঠানটি। তবে আবারও সব অবকাঠামো ভেঙে দেওয়া হয়। এরপর রাস্তার পাশে থাকা দোকানগুলোতে ব্যবহার করা অস্বাস্থ্যকর পানির জারও ভেঙে ফেলা হয়। এই সময় সবুজ মসৃণ পানির জার ব্যবহারের পরামর্শ দেন বিএসটিআই কর্তৃপক্ষ। একটা জারের উপরে যে লেভেলটা থাকার কথা সেইটা নাই, এটা অবৈধ। এবং যে খুব সুন্দর চকচকে দেখতে সবুজ রঙের যে জারটা, এটাও অবৈধ। সাদা জার যেটা, সেইটা লেবেল সহ আমাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়া বাজারজাত করে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। বিদেশে মানসম্পন্ন ওষুধ রপ্তানির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের একটি এজেন্সির মতবিনিময় সভা হয়েছে। সকালে মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করেন দুই দেশের প্রতিনিধিরা। টেকনিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে ওষুধ ও মেডিকেল ডিভাইসের মান কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি দুই দেশের মধ্যে ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল স্টাডি, ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, মূল্য সম্পর্কিত তথ্য আদান প্রদান করা হয়। পবিত্র রমজান সামনে রেখে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা এবং ছোলা 61 টাকা থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আসন্ন শবে বরাতে চাহিদা বাড়তে থাকায় চিনির দাম বাড়ছে। আর বুকিং রেটের কারণে অনেকটা স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত থেকে ব্যাপকভাবে আমদানি হয় কোনো কাজ সাজিয়ে কাজে আসছে না পেঁয়াজের বাজারে, বরং প্রতি সপ্তাহে কেজিতে 1 থেকে 2 টাকা করে কমছে। সে সাথে চীন ও থাইল্যান্ড থেকে সরবরাহ বাড়ায় আদা ও রসুনের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি পেঁয়াজ 7-8 টাকা আর ভারতীয় 13-14 টাকা। গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে কম মাল প্রচুর আমদানি আছে। চায়না আদা 65 টাকা, থাইল্যান্ড আদা হইল 60-61 টাকা। একই অবস্থা ছোলার বাজারেও। সবচেয়ে বেশি ছোলা আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এবার অস্ট্রেলিয়ায় ছোলার ফলন ভালো হয়নি, তাই বাজার দখল করেছে সাধারণ মানের ছোলা। মানের কারণে ছোলার দামও তুলনামূলক কম। অস্ট্রেলিয়ার ছোলা হয়েছে নিম্নমানের, যার কারণে বাজার কম। আবার মায়ানমার থেকে কিছু ছোলা আসবে উন্নত মানের, ভালো ছোলা হলে একটু বেশি থাকবে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট স্থিতিশীল থাকায় সব ধরনের ভোজ্য তেলের দাম কমতির দিকে। মূলত সয়াবিন এবং পাম অয়েল সামনে রমজানকে কেন্দ্র করে 10 পয়সা 20 পয়সা এবং আন্তর্জাতিক বাজারও বেশি, সেই হিসেবে 10-20 পয়সা কেজি প্রতি বাড়ছে। পবিত্র শবে বরাত থেকে শুরু করে পুরো রমজান মাসে চিনির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, ফলে চাহিদার কারণে চিনির দামও বাড়ছে। রমজানে যদি মিলেরা সরবরাহ স্বাভাবিক রাখে তাহলে চিনির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট অন্যান্য সময়ের তুলনায় কম থাকায় চলতি বছর চাহিদার তুলনায় সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি এবং বাজারে সরবরাহ দুটোই পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তারপরও পবিত্র শবে চাহিদার কথা বলে বাড়ানো হয়েছে কিছু কিছু ভোগ্যপণ্যের দাম। এর মাঝে যুক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল বসানোর অজুহাত। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে নারীদের অন্যতম পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। কারুশিল্পীরা দিনভর ব্যস্ত তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শাড়ির নতুন রূপে রাঙাতে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে, ছবি তুলেছেন হাবিবুর রহমান বাপ্পু। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে সব বয়সী নারীর পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখ মানে লাল সাদা রঙের মিশ্রণ, যা যুগ যুগ ধরে ফ্যাশন প্রেমীদের
পছন্দের তালিকার শীর্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখে শাড়িতে নিজেকে শতভাগ বাঙালিয়ানা রূপে ফুটিয়ে তুলতে সিল্কের জুড়ি নেই, এমনটাই বলছেন তরুণীরা। সিল্কের শাড়ি সব মেয়েদের পছন্দ, সেই জন্যই সিল্ক শাড়ি কেনা আমাদের। সিল্কটা আমাদের এই গরম লাগে না, অনেক কমফোর্টেবল ফিল করি। আগে ভাগে আসছি কারণ সবসময় তো চাই মানুষ যে নিউ কিছু পরার জন্য, তা আগে আসলে হয়তো বা আগের কালেকশনগুলো ভালো পাওয়া যাবে। দেশীয় এই উৎসবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে নতুন নকশা, ডিজাইন ও রং মিশ্রণের কাজে ব্যস্ত কারুশিল্পীরা। সাদার মধ্যে লাল অথবা লাল কালার অথবা যে কোনো ব্রাইট কালার, ইয়েলো, এই ধরনের কালারগুলোই বেশি এই বৈশাখে মেয়েরা বা সবাই পছন্দ করে। ব্যবসায়ীরা জানান, বৈশাখে সব ধরনের ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে সিল্কের শাড়ির দাম, তাই বিক্রিও ভালো। ব্লক বাটিক এবং বাটিকের উপরে এবং কিছু তুলির কাজের, হাতের কাজের ডিজাইনের উপরে প্রাধান্য দিয়েছি। এই বছর আমরা বলবো সিল্কের শাড়ির চাহিদা বেশ ভালো। সিল্কের বিভিন্ন ডিজাইন এবার আমরা করেছি লালের সোয়া দিয়ে আপনার, তো সবাই আমরা ব্যস্ত এখন। 1500 থেকে 2000, 3000, 2500 পর্যন্ত আছে আমাদের এই শাড়িগুলো। পহেলা বৈশাখকে টার্গেট করে এবার প্রায় 4000 পিস সিল্ক শাড়ির উৎপাদন করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর এসব শাড়ি সর্বনিম্ন 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 12000 টাকায় বিক্রি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ই কমার্স বা এফ কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে সততার সাথে ব্যবসা করলে টেকসই ও সফল প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তরুণ উদ্যোক্তারা। ব্যস্ত নগরীর ক্রেতারাও বলছেন, কিছুটা ভিন্ন ধরনের পোশাক, প্রসাধনী কিংবা লাইফস্টাইল গ্যাজেট কিনতে অনলাইন তাদের কাছে হয়ে উঠেছে সহজ সমাধান। এই খাতের ব্যবসায়ী সংগঠন বলছে, সারা দেশে উচ্চগতির ইন্টারনেট ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা নিশ্চিত করতে পারলে এই ধরনের ব্যবসায় বিনিয়োগ বাড়বে বহুগুণ। হরিপদ সাহার রিপোর্ট। মাকসুদুল করিম হীরা লেখাপড়া শেষে চাকরি না খুঁজে যুগের চাহিদা বুঝে 6-7 বছর আগে ক্ষুদ্র পরিসরে শুরু করেন অনলাইন ভিত্তিক ব্যবসা। দেশের বিভিন্ন পাইকারি বাজার ও আমদানিকারকদের থেকে গৃহস্থালী ও লাইফস্টাইল পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেও সম্প্রতি একটি চীনা ইলেকট্রিক ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশক হয়েছেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে কাজের সুযোগ করে দিতে পেরে তার চোখে মুখে এখন তৃপ্তির হাসি। অবশ্যই এই অনুভূতিটা ভালো, কজ হচ্ছে যে আপনি আরও 5 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছেন, আরও 5টা ফ্যামিলি আপনার উপরে ডিপেন্ড করতেছে। আমাদের স্টার্টিং ছিল প্রথমে 2টা প্রোডাক্ট নিয়ে, তো 2টাতে আমাদের মনে হয় প্রথমবার ইনভেস্টমেন্ট ছিল 500 সামথিং। এখন আমরা অলমোস্ট 2000 আইটেম সেল করি, আর ইনভেস্টমেন্ট প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। তার মতো অনেক তরুণ এখন আসছেন ই কমার্স, এফ কমার্স ব্যবসায়। কোনো শিক্ষার্থীও লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন এমন ব্যবসা। হাতের মুঠোয় একটি স্মার্টফোনই তাদেরকে যখন ইচ্ছে তখনই ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে। ফার্স্টে আমি যখন ফ্যাশন আইটেম নিয়ে শুরু করি, এটা আমি 1.5 বছরের মধ্যে আমি আরও 3টা সেক্টরেরও বাড়িয়েছি। 600 বা 700 পার মান্থ অর্ডার আছে। কোয়ালিটি এবং প্রাইসটা ঠিক রাখে যদি সেল করতে পারি, অবশ্যই এটা ইনক্রিজ হবে। ক্রেতারাও বিভিন্ন সাইট ও ফেসবুক পেজ ঘুরে যাচাই করে পণ্য অর্ডারের সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাই তো প্রতি বছরই দেশে 25% হারে বাড়ছে অনলাইন বাজারের পরিধি। হাতে প্রোডাক্ট পাওয়ার পরের ইয়াটা গ্রহণ করি, সেক্ষেত্রে আমার ঠকে যাওয়ার চান্সটা কম থাকে। যে যানজটের যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলির কারণে নর্মালি মার্কেটে গিয়ে শপিং করাটা খুব বেশি টাফ হয়ে যায় আমাদের জন্য। আমি বেশিরভাগে শাড়ি কিনেছি আর কসমেটিক্সটাই বেশি কিনি। যে পরিমাণে আসার কথা সেই পরিমাণে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট আসে নাই। সারা বাংলাদেশের ফাস্টেস্ট ইন্টারনেট অ্যাভেলেবিলিটি, এটা একটা বড় ইস্যুস আমাদের ই কমার্স মার্কেট গ্রো করার ক্ষেত্রে। আর একটা প্রবলেম হচ্ছে ডেলিভারি। ব্যক্তিগত ফেসবুক পেজ বা ওয়েবসাইটের বাইরেও দারাজ, বিক্রয়.com, আজকের ডিল সহ বড় বড় প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করছেন উদ্যোক্তারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের 3য় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে এফডিসিতে তার জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, সেখানেই তাকে দাফন করা হবে। জানাজায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মরণোত্তর হলেও তাকে সম্মান জানাবে রাষ্ট্র। প্রকৃতির নিয়মে যেতেই হবে সবাইকে, আমিও যাব, আপনিও যাবেন, সবাই আমরা চলে যাব। মানে এটা অনেক বড় কষ্ট, মানে এই কষ্টগুলো আসলে পরপরই পেয়ে যাচ্ছি, মানে খুব তাড়াতাড়ি সবাই চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। যারা গুণী লিজেন্ড, যারা আমরা কাকে নিয়ে থাকবো,
বাংলা ছবির 4 দশকের জনপ্রিয় অভিনেতা টেলিসামাদের মরদেহ তখন দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। শেষবারের মতো তাকে দেখতে এসে স্মৃতি ভারাক্রান্ত তার সহকর্মীরা। রোববার সকালে এফডিসিতে তার মরদেহ নিয়ে আসা হলে সেখানে জড়ো হন চলচ্চিত্রের কলাকুশলীরা। রয়েছে ক্ষোভও। উনি একজন অনেক বড় মাপের শিল্পী ছিলেন আর কি, অনেক বড় মাপের শিল্পী। চলচ্চিত্রের দ্বিতীয় টেলিসামাদ আসবে না। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি। টেলিসামাদ থাকা মানে আমরা আনন্দ করতে পারতাম, আমাদেরকে হাসিয়ে ভুলিয়ে অভিনয় করতাম আমরা। দুপুর 11:15টায় তৃতীয় দফার জানাজা শেষে তথ্যমন্ত্রী আশ্বাস দেন, মরণোত্তর হলেও তাকে সম্মান জানাবে রাষ্ট্র। বহু মানুষকে জীবদ্দশায় পুরস্কৃত না হলেও মরণোত্তরে অনেকে পুরস্কার পান, সুতরাং পুরস্কৃত করার সময় আছে। এ সময় পরিবারের পক্ষ থেকে টেলিসামাদের জন্য দোয়া চাওয়া হয়। তার জীবনের হিস্ট্রি সে লিখবে এবং তার সিনেমা করবে, এগুলো তার একটা খুব ইচ্ছা ছিল এবং সে পেইন্টার ছিল, ছবি আঁকা শুরু করেছিল, সে ছবি একটা এক্সিবিশন করবে, অনেক কিছুই তার প্ল্যানে ছিল। আমার বাবা যদি কোনো ভুল ত্রুটি কোনো ধরনের কিছু যদি আপনাদের সাথে করে থাকে, আমি চাবো আপনারা সবাই তাকে মাফ করে দিবেন। জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। 5 এপ্রিল শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় টেলিসামাদকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 74 বছর বয়সী এই গুণী শিল্পী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা দেওয়ার নিয়ম শিথিল করা হচ্ছে। বিদেশি মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার মাধ্যমে ব্রিটেনের বার্ষিক আয়ের খাতকে আরও সম্প্রসারণ করতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে ব্রিটেনের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীরা কিছুটা কম সুযোগ পাবেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। প্রতি বছর ব্রিটেনে 4.5 লাখ বিদেশি শিক্ষার্থী পড়তে আসেন। এদের মধ্যে বাংলাদেশ থেকেও আসেন অনেক শিক্ষার্থী। শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করিয়েই ব্রিটেনে বছরে আয় করছে 20 বিলিয়ন পাউন্ড, যা ব্রিটেনের পুরো বার্ষিক আয়ের 4%। এই আয়ের হারকে 30% বাড়িয়ে 35 বিলিয়ন পাউন্ডে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে প্রতি বছর আরো 1.5 লাখ বাড়িয়ে মোট 6 লাখ বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনে পড়ালেখার জন্য আসতে সুযোগ দিবে ব্রিটিশ সরকার। শিথিল করা হচ্ছে বেশ কিছু নিয়মও। স্টুডেন্টদেরকে অনেক বেশি সুবিধাও দিয়েছে, যেমন পড়াশোনা শেষ করার পরে 6 মাস ওরা কাজ করতে পারবে কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া। আর যারা পিএইচডি করে তাদেরকে 1 বছর কাজ করার পারমিশন দেওয়া হবে। প্লাস আরও বেশি একটা যেটা সুবিধা সেটা হলো এখান থেকে খুব সহজভাবেই স্টুডেন্টরা চাইলে টিয়ার 2 ওয়ার্ক পারমিট ভিসাতে চলে যেতে পারে। তবে ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের মান এখন উন্নত হয়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি কূটনীতিক পর্যায়ে আলোচনা করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দেয় এই ক্ষেত্রে আসার, তাহলে বাংলাদেশ হয়তো বা হাই রিস্ক কান্ট্রি থেকে নেমে এসে বা লো রিস্ক কান্ট্রিতে পরিণত হবে, যেমন মালয়েশিয়া বা চায়না অথবা ইন্দোনেশিয়ার মতো। ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের অধিকাংশই বাংলাদেশে স্টুডেন্ট কনসালটেন্সির নামে কিছু অসাধু চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে হয় প্রতিনিয়ত। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশের হয়ে 2019 ইংল্যান্ড বিশ্বকাপ খেলার স্বপ্ন আছে। সুযোগ আসলে সামর্থ্যের সবটুকু দেবে দেশের জন্য, এমনটাই মন্তব্য করেছেন ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। সম্প্রতি দুর্দান্ত পারফরমেন্স করে এসেছেন ইংল্যান্ডগামী বিশ্বকাপ দলের আলোচনা টেবিলে। তবে বাস্তবতা বলছে চূড়ান্ত দলে বিজয়ের সম্ভাবনা ক্ষীণ। তারপরেও সামনের দিকে এগিয়ে যেতে ব্যাটিংয়ের রান উৎসবের মাঝে থাকার সংকল্প বিজয়ের। ইনজুরি হয়ে চলে আসলাম, ঠিক তখন থেকে আমি স্বপ্ন দেখেছি যে যেভাবেই হোক এই বিশ্বকাপ আমি দিতে পারিনি, বাট আমি 19-এর বিশ্বকাপে দিতে চাই। গেল বিশ্বকাপে ইনজুরির ঈর্ষায় স্বপ্ন হয়েছিল তছনছ। জাতীয় দলের হয়ে সে যে শনির দশা লেগেছিল আর কাটেনি। আসন্ন বিশ্বকাপে কমাস আগেও বিজয় ছিলেন না আলোচনায়, কিন্তু ডিপিএল এর রেকর্ড বলছে তামিম আশরাফুলের পর টানা 3 ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের ভাবনার টেবিলে ফেলেছেন বিজয়। যদিও বাস্তবতা খুবই কঠিন,
কারণ আসন্ন বিশ্বকাপ দলে তামিম, লিটন, সৌম্যদের নিয়ে টপ অর্ডার অনেকটাই নিশ্চিত, কিন্তু স্ট্যান্ড বাই তালিকায় জোর আলোচনায় কুষ্টিয়ার এই ওপেনার। সিলেক্টর আছেন, ম্যানেজমেন্ট আছেন, তারা যদি মনে করে যে বিজয় যোগ্য এবং সে ভালো করতে পারবে, তারা যদি মনে করেন তারা আমাকে সুযোগ দেবেন, আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার, দেশের জন্য, দলের জন্য আমার 100% উজাড় করে দেওয়ার। ঘরোয়া ক্রিকেটে অনেকেই তাকে সেঞ্চুরি ম্যান বলে ডাকেন, ডাকবে নাই বা কেন। অনূর্ধ্ব-19 দল থেকে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলে হয়েছিল অভিষেক। এরপর ওই সেঞ্চুরি হাঁকিয়েই জায়গা করেছিলেন পোক্ত। যখন গেছেন অফ ফর্মে, সেই 3 অঙ্কের ম্যাজিক ফিগারের মাধ্যমেই দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। গেল NCL, DPL-এ করেছেন সর্বোচ্চ রান। আর মাত্র 26 বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাট মিলে 30টি সেঞ্চুরি বিজয়কে করেছে আরও পরিণত। পরপর 3টা সেঞ্চুরি করা তখন আসলে খুব ভালো লাগার বিষয় থাকে। ক্যাপ্টেন কোনটা চাই, এখন আমি নিজেই ক্যাপ্টেন, আমিও চেষ্টা করি, আমি স্যারের সাথে প্ল্যান করি একরকম, তো চেষ্টা করি ওইটাকে কন্ট্রিবিউট করার, ওটাকে বড় করার, সেট ব্যাটসম্যান যেন বড় করতে পারে। ব্যাটিংয়ের মতো নেতৃত্ব গুণেও অসাধারণ বিজয়। তার অধীনেই প্রাইম ব্যাংক DPL-এর শিরোপা জয়ে স্বপ্নবাজ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি, দাবি আদায়ে আবারও ঘরোয়া অনশন। সরকার বলছে প্যারোলে মুক্তির বিষয়ে রাজনীতি করছে দলটি। ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি, চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবন ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। এবং কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন জেলা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, একদিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।